রেকর্ড ভেঙে তাপের পারদ ৪৩ ডিগ্রি ছুঁই। হাঁসফাঁস জনজীবন, ২ মে বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিক নিরাপত্তায় একসাথে কাজ করবে ঢাকা ব্যাংকক, স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। সোনালী মুরগির দাম ৪০০ ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা স্থগিত, চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত। ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট, বিজেপির বিপক্ষে কংগ্রেস জোটের লড়াই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পলিথিনের ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা, শিগগিরই যৌথ অভিযান। মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপের পারদ উঠতে উঠতে এখন ৪৩ ডিগ্রি ছুঁই। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ বয়ে যাবে পুরো সপ্তাহ জুড়ে। তবে ২ মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। তাপদাহে পুড়ছে দেশ। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু, মাঝারি, কখনো তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকায় বৃহস্পতিবারের তুলনায় তাপ কমেছে ১ ডিগ্রি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে সারা দেশের মানুষ পড়েছেন ভোগান্তিতে। সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর কি, গরমে মনে হয় শারীরিক দিকে সব দিকেই সমস্যা, অশান্তি, মানে রোদে তো থাকার মতন একেবারে যথেষ্ট গরম। এখন চিন্তা করতেছি কি করব, বাড়ির যাবো, গরমে থাকতে পারতেছি না। হিটওয়েভের সতর্ক বার্তার মাঝেই প্রাথমিক, সরকারি, বেসরকারি বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমটা স্বাভাবিক পর্যায়ে যেমন না আসে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখাই দরকার ছিল আমার মনে হয়। যে তাপমাত্রা আছে এই হিসাবে তো ২-৪ দিন আরো বন্ধ রাখা উচিত। এদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহের ব্যাপ্তিকাল রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ১ সপ্তাহ। টোটাল ২৭ দিন ধরে আমাদের তাপমাত্রাটা এরকম চলছে হিটওয়েভের আওতায়। যদিও প্রথম দিকে একটু অঞ্চল কম ছিল, তাপমাত্রার পরিমাণ কম। মাঝখানে কয়েকদিন তাপমাত্রার পরিমাণ সামান্য বেশি, অঞ্চলে বিস্তৃতি সামান্য বেশি। কিন্তু ১৬ তারিখের পরে অঞ্চলটা বিস্তৃতিটা বিশাল লাভ করে। আমার তাপমাত্রার পরিমাণ সেটা অতি তীব্র আকারে কিছু কিছু জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। এই বছর আমাদের রেকর্ড, আমাদের প্রায় ২৭ দিন যাবৎ তাপপ্রবাহ পাচ্ছি। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা, সেখানে কিন্তু একটা চরম মাত্রায় হিট ওয়েভ চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে। আবহাওয়াবিদ ওমর ফারুক, তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। আপনারা জানেন গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মাস জুড়েই কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টিটা বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে পারে ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বরিশাল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে তাপদাহে সারা দেশে হাঁসফাঁস জনজীবন, এর সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজশাহীতে অব্যাহত তাপদাহের কারণে নগরীতে ১২টি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করেছে সিটি কর্পোরেশন। সেখান থেকে পথচারীদের দেয়া হচ্ছে স্যালাইন ও খাবার পানি। প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৭ দিন এটি পরিচালিত হবে। এখানে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে, তারা বিপিটা মাপবেন। প্রথমত তীব্র গরমে অতিষ্ঠ তাদেরকে আমরা স্যালাইন পানি এবং স্যালাইন যুক্ত পানি তাদেরকে পান করাচ্ছি।
তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষেরা কষ্টে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রোদের এত তাপ যে আমরা বাসা থেকে বেরে হতে পারছি না। তাপমাত্রায় লোকজন বের হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। 100 শয্যার হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত 4 শতাধিক রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে বরাদ্দ আছে 5টা বেড, সেখানে আমাদের বর্তমানে রোগীর সংখ্যা আছে আজকে গতকালকে 98 জন। যশোরে প্রায় জনশূন্য রাস্তাঘাট, তবে বৃষ্টি না হওয়ায় পাকা বোরো ধান নির্বিঘ্নেই ঘরে তুলতে পারছে কৃষক। এরই মধ্যে 35% জমির ধান কাটা হয়ে গেছে। সুষ্ঠুভাবে ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। নতুন ধান তো কৃষকের মনে একটু আনন্দ বলে তাপটা গায়ে বাঁধে নয়। তাপদাহে ময়মনসিংহের গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা, তার মাঝে কিছু ডায়রিয়াও রয়েছে। তাহলে আমাদের এই সময়টায় আমাদের যারা অভিভাবক আছেন, শিশুদের গার্জিয়ান আছেন, তাদের সতর্ক থাকতে হবে। হিলিতে তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়িয়েছে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি। গরমে কাজ করতে পারতেছি না, কষ্ট হচ্ছে কাজ করতে। সারাদিনে 300 বস্তা সেলাই করতাম, এখন গরমের কারণে সেলাই করতে পারছি না। নাটোরের বন বেলঘরিয়া বাইপাস মোড়ে স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে পথচারী যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে পানীয় বিতরণ করা হচ্ছে। এদিকে বৃষ্টির জন্য খোলা স্থানে নামাজ হয়েছে ভোলা, নাটোর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। এদিকে বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। দীর্ঘ 52 বছরের বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম থাইল্যান্ড সফর। ব্যাংককে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির সরকার প্রধান। পরে থাই রাজকীয় বাহিনীর সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এছাড়া জ্বালানি, পর্যটন ও শুল্ক, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। সেই সঙ্গে চলতি বছরে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য লেটার অব ইন্টেন্টে স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংকক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধুমাত্র থাইল্যান্ডের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। This morning, Prime Minister Thabissin and I have discussed at length the bilateral and regional issues of mutual interest. We agree to make all efforts to enhance our bilateral trade and encourage more interactions between the public and private entities of the two countries. Likewise, we must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপু শিকদার, 21 টেলিভিশন। বাজারে সোনালী মুরগির কেজি 400 ছাড়িয়েছে, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। খাসির মাংসের কেজি 1200 টাকা। মাছের বাজারও চড়া, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাকিটা জানাচ্ছেন পার্থসারথী। ঈদের পর ছুটির দিনের বাজারে ক্রেতার আনাগোনা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম, তারই প্রভাব পড়েছে সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগির দামে আগুন। দাম ঠেকেছে 400 থেকে 420 টাকায়। ককের দাম তো আকাশ ছোঁয়া। এই ঈদের পরে বেচছি আপনার 360-70 টাকা, আর এখন সেই কক হয়ে গেছে 420 টাকা।
মানুষ কিভাবে খাবে? এদিকে মাছ ও মাংসের দাম চড়া। খাসির মাংস প্রতি কেজি 1200 টাকায় ঠেকেছে। যে সময় যা বিক্রি করছি এখনো তাই বিক্রি করতেছি। আমরা 800 টাকায় বিক্রি করতেছি, 780 টাকায় বিক্রি করতেছি। বাজারে সরবরাহ কম বলে অজুহাত মাছ বিক্রেতাদের। মাছের দাম বাড়তে মাছ এবার অনেক সংকট, মাছ কম পাওয়া যাইতেছে। চাষের বড় রুই মাছ 500 টাকা কেজি যাইতেছে, আর ছোট 4 কেজি সাইজের 400 টাকা, 350 টাকা এরকম যাইতেছে। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। শসা বেগুনের দাম একবার কম ছিল, এখন আর শসা বেগুনের দাম কমে গেছে। শসার দাম একটু, বেগুনের দাম একটু বাড়ছে খালি। আর রমজান মাসে যে দাম ছিল এখন বর্তমানে সেই দামে আছে, বাড়েনি। বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। উৎপাদনে ঘাটতি না থাকায় ডিমের দাম রয়েছে অপরিবর্তিত। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা স্থগিত রেখে 9 মে পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তের কথা জানান রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠীর মৃত্যুর পর 4 দিন ধরে বিক্ষোভে উত্তাল চুয়েট ক্যাম্পাস। এর জেরে বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের 151তম জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে প্রশাসন। হল ছাড়ার নির্দেশনা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরে রাত 8:30 থেকে প্রায় 11টা পর্যন্ত আন্দোলনকারী 20 শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নিলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, উচ্ছৃঙ্খলা ও সহিংসতা পরিহার এবং রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ধ্বংসে সম্পৃক্ততা থাকবে না শর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ স্থগিত করা হবে। ভারতে লোকসভা নির্বাচনের খবর। প্রচণ্ড গরম আর তাপপ্রবাহের মধ্যেই শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। 13 রাজ্যের 88টি আসনে ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা। সারা দেশে ভোট পড়েছে 39.1% আর পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট পড়েছে 47.29%। জনমত জরিপ বলছে এই ধাপেই বিজেপির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস জোটের। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু। খরার কবলে মেহেরপুরের বড় আবাদ। ছেঁড়া ফাটার নোট নিতে ক্রেতা বিক্রেতার অনীহা, বেচা কেনায় নেতিবাচক প্রভাব। আমন্ত্রণ আরও একবার রাত 11টার 21 সংবাদে। পলিথিনের যথেচ্ছ ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। এই অবস্থায় পলিথিনের ব্যবহার বন্ধে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ত্রিমাত্রিক দূষণের কারিগর পলিথিন ব্যবহার বন্ধ না করায় ক্যান্সার সহ নানা জটিল রোগে ভুগছে মানুষ। 21 স্পেশালে পলিথিনের উৎপাদন, ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফারজানা শোভার 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। টাকা থেকে 2 কোটি টাকার যে কোনো পণ্যই বাসাবাড়িতে পৌঁছাতে ব্যবহার হচ্ছে পলিথিন। বিনে পয়সায় মিলছে বাহারি রঙের ব্যাগ, আর মাত্র একবার ব্যবহারের পরেই তা ছুঁড়ে ফেলা হচ্ছে। রাজধানীর ইসলামবাগের নামাপাড়া প্রায় প্রতিটি বাড়িতেই অবৈধ পলিথিন কারখানা, তবে ক্যামেরায় কথা বলতে রাজি নয় কেউ। এছাড়া লালবাগ, চকবাজার, সূত্রাপুর, হাজারীবাগ, আরমানিটোলা, চাংখারপুল, কামরাঙ্গীর চর সহ সারা দেশে ছোট বড় 3000 পলিথিন কারখানায় দিনে 1,40,00,000 পলিথিন ব্যাগ তৈরি হয়। দোকান থেকে বাড়ি বা প্রতিষ্ঠান হয়ে এই পলিথিনের একটি অংশ ব্যবহার হয় পুনরুৎপাদনে, আর বেশিরভাগই চলে যায় ডোবা নালা নয়তো মাটিতে। পলিথিন আধুনিক ব্যস্ত জীবনের অন্যতম অনুষঙ্গ। গবেষণা বলছে বাংলাদেশে প্রতিদিন প্রত্যেকটি পরিবার কমপক্ষে গড়ে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করেন। আধুনিক জীবন সহজ করেছে এই পলিথিন, কিন্তু বিপরীতে ভাবতে হবে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জীবনকে, অস্তিত্বকে হুমকির সম্মুখীন করছে এই পলিথিন ব্যাগ। যেখানে সেখানে ফেলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ড্রেনের মুখ।
নদী নালা খালের অধিকাংশ ভরাট করে ফেলেছে এই অপচনশীল যৌগ। ৪৫ বছরে মাটির বিভিন্ন স্তরে জায়গা করে নিয়েছে এই দানব। এই মাথার থেকে নিয়ে পুরা ঘুরা প্রত্যেকটা বেড়েবান্ধে এই পলিথিনের কারখানা আইসা এই পলিথিন নোংরা কইরা মানে আমাদের অতিষ্ঠ। এখন বাসা বাড়ি তো এখন থাকা যায় না, ছেলে মেয়েদের মনে করেন আপনার কাশি ঠান্ডা মনে করেন নিঃশ্বাস ছাড়তে পারে না। এই যে পলিথিন, এই পলিথিনে আপনার ড্রেনগুলো নেই পুরো আটকে গেছে গা। পলিথিনগুলো নিয়ে কী করছে আপনার সিটি কর্পোরেশনের লোকরা উড়াইছে, উপরে উড়ানোর পরে দীর্ঘদিন ফালায় রাখছে। এই পলিথিনগুলো নিয়ে আবার বৃষ্টিতে আবার ড্রেনের ভিতরে আবার চলে যেতেছে। কোনো গাছ লাগাইতে হলে মাটি খুঁড়তে গেলে খালি পলিথিন বাইর হয়, যার কারণে ঢাকার শহরে কোনো গাছ লাগানো যায় না এবং হয়ও না। বিশেষজ্ঞরা বলছেন এই প্লাস্টিক বর্জ্য ৪০০ বছর পর্যন্ত জীব ও প্রকৃতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 3 ডাইমেনশনাল এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইকোনমিক্যাল ইম্প্যাক্ট করে থাকে সে নেগেটিভলি। সেই তিনটা হলো প্লাস্টিক যখন আমরা সিঙ্গেল ইউজ করে ফেলে দিই, সবার আগে এটি নালা নর্দমায়, রাস্তা বা কোনো জায়গায় ফেলে নালা নর্দমাতে যায় পড়ছে। প্লাস্টিক দ্বিতীয় পর্যায়ে পানিকে দূষণ করছে এবং সেই দূষণ করে বন্ধ নয়, সেটি মানুষের শরীর পর্যন্ত আসছে। তৃতীয় যে জিনিসটি, অনেক সময় প্লাস্টিক বর্জ্যকে একাত্রে করে দিয়ে আমরা ব্যবস্থাপনার কথা চিন্তা করে এটিকে আমরা পুড়িয়ে দিচ্ছি। সেই পুড়িয়ে দিয়ে আমরা কিন্তু বায়ুকে দূষণ করছি। বিশ্বব্যাংকের জরিপ বলছে দেশের 3 প্রধান নদী পদ্মা, মেঘনা ও যমুনায় দিনে জমা হচ্ছে ৭৩,০০০ টন প্লাস্টিক ও পলিথিন। প্লাস্টিকের নানা বিষাক্ত রাসায়নিক প্রবেশ করছে খাদ্য শৃঙ্খলে, সহজেই ঢুকে পড়ছে মানুষের শরীরে, ছড়াচ্ছে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ। পরিবেশমন্ত্রী বলছেন, পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক অপসারণ করা না হলে মাটি ও পানি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে পড়বে ফসল ফলানো ও মাছ চাষ। এই যে এখন আপনার প্লাস্টিক বর্জ্য এবং এটার ব্যবস্থাপনা শুধু যে একটা পরিবেশের বিষয় না, এটার সাথে যে আমার ব্যক্তিগত এবং জনস্বাস্থ্য জড়িত। এখন একটা আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছি সেটা হচ্ছে 2026-এর মধ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিক, ওটার চাহিদা যেন আমরা 90% কমিয়ে আনতে পারি। সরকারের 100 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে পলিথিন নিয়ন্ত্রণে শিগগিরই শুরু হচ্ছে যৌথ অভিযান। আমরা নানানভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীর পথচারী ও কর্মজীবীদের মাঝে সুপেয় পানি, ছাতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে যুবলীগ। রাজধানীর ফার্মগেট এলাকায় পথচারী ও কর্মজীবীদের মাঝে সুপেয় পানি, ছাতা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ চেয়ারম্যান বলেন, যে কোনো দুর্যোগে যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আপনারা জানেন আজকে সাধারণ মানুষ যখন কষ্ট পাচ্ছে, যুবলীগ তারই নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সাধারণ সর্বসাধারণ খেটে খাওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষের পাশে আজকে উপস্থিত হয়েছে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। কৃষি শ্রমিকের পাশাপাশি চলছে হারভেস্টিং মেশিনে ধান কাটা। এদিকে খরার কবলে মেহেরপুরের বোরো ধানের আবাদ, লোকসানের আশঙ্কায় চাষিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওর জুড়ে মৃদুমন্দ বাতাসে দুলছে পাকা ও আধা পাকা সোনালী ধানের শীষ। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা ধান কাটতে এসেছে হাওরে। মাঠেই ভেজা ধান বিক্রি করছেন কেউ কেউ। ব্যাপারীরা প্রতিমন 900 থেকে 940 টাকা দরে কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। বঙ্গবন্ধু ধান খুব ভালো ফসল হয়েছে। আমরা এবার করছি কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কাঁচা ধান বাবা বোমাদে ভাঙ্গায় দিতেছে, আমরা 940 টাকা দর দিতেছি। 3 জাত ধান করছি, আপনার ধান আপনার কানিক্ষেতের মধ্যে ফসল 90 মন দর হয়েছে, 4 কানিক্ষেত করছি। কৃষি বিভাগ জানায়, ধান কাটার সুবিধার্থে 700 কম্বাইন হারভেস্টার ও 135টি রিপার সরবরাহ করা হয়েছে। হাওড় এলাকায় 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওড় এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওড় এলাকা 22% জমি কর্তন হয়েছে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দাতেও কাটা হচ্ছে বোরো ধান। আমরা মোটামুটি ভালো কিছু আশা করছিলাম গতবারের থেকে, এবার আমরা অনেক ভালো কিছু পাইতেছি। আর এক বছরের তুলনায় ফসল আমাদের প্রচুর হয়েছে।
কৃষি বিভাগ জানায় ইতোমধ্যে 17% ধান কাটা হয়েছে। মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে এবং স্থানীয় যে কৃষক যারা আছেন তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মাড়াই করাতে তারা যথেষ্ট খুশি। অন্যদিকে তীব্র তাপদাহে খরার কবলে পড়েছে মেহেরপুরের বোরো ধানের আবাদ। সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে জমি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। এবছরে ব্যাপক খরার কারণে আমাদের ধান চাষ করতে আরো বেশি খরচ হচ্ছে, 16-17 হাজার পড়ে যাচ্ছে। তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি হয়। ভালো ফলন পেতে খরার সময় জমিতে সেচ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি জমিয়ে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগের চেয়ে ভালো হবে বলে আশাবাদী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন তিনি। পরে নির্বাচন উৎসব মুখর ও অবাধ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও সাংবাদিকদের জানান কমিশনার আহসান হাবিব খান। আমি আশা করি পূর্বের চেয়েও ভালো একটা নির্বাচন আপনারা দেখবেন। এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে হয়, সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কাজ আমরা করছি। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ছেঁড়া ফাটা নোট গ্রহণে অনীহা বেড়েছে ক্রেতা বিক্রেতার, যার প্রভাব পড়ছে নিত্যকার বেচাকেনায়। ভুক্তভোগীরা বলছেন বাজার করতে গিয়ে টাকা চালাতে পারবেন কিনা তা নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। নতুন টাকা কতদিন আর নতুন থাকে? কিছুদিন যেতে না যেতেই টাকার এদিক সেদিক চিট ধরে। স্ট্যাপলার কিংবা ভোমরের ছিদ্র, রক্তের দাগ, কলমের কালি কিংবা হিসেব নিকেশ লেখার কারণে কিছুদিন যেতেই নেতিয়ে পড়ে টাকার বান্ডিল। বড় টাকার মধ্যে যদি রং থাকে বা কোনা ছিঁড়া থাকে বা আগুনের ফুটা থাকে, এরকম টাকা থাকলে নিতে চায় না, আমাদের টাকাটা আরবদাররা নিতে চায় না। তখন আমরাও বিবেকে পড়ে যে টাকাটা আমাদের কাছে অচল হিসেবে থেকে যায়, ব্যাংক নিতে চায় না। কিছু কিছু হকার আছে, তার দোকানে দোকানে আসে, এই ভাই ছিঁড়া টাকা আসেনি, ছিঁড়া টাকা আছে নাকি? তখন আপনার মনে করেন টাকাটা যদি আপনার মনে করেন বেশি ছিঁড়া হয় তাহলে 50-50, আর তো কম ছিঁড়া হয় তাহলে আপনি 10 টাকা 20 টাকা কমিশন রাখা পরে বাকি টাকা ফেরত দিয়ে দেয়। 500 টাকা যদি ভুলে ছিঁড়ে আসে আপনি নিতে হইব 350 টাকা, গুলিস্তান আবার যাইতে হবে কষ্ট করে। কাগজ জিনিস চলতে চলতে শিখতেই পারে, এটা যদি সবাই বোঝে আর সরকার যদি ঘোষণা করে দেয়, এটা সবাই নেওয়া উচিত। তফসিলি ব্যাংকের শাখাগুলোতে এসব নোট ফেরত নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেখান থেকেও ফেরানো হচ্ছে। ফলে ছেঁড়া কাটা কিংবা পুরনো হলেই বাজারে চলছে না এসব টাকা। টাকা চলবে না, টাকা নিতে চায় না, কাটা ছিঁড়া দাগ কাটা কাস্টমার নিতে চায় না, কোম্পানি নিতে চায় না, বাট্টা দিয়ে আমরা ওগুলা চালাই দিই। ব্যাংকে টাকা নিতে চায় না, নিলে অনেক লেন্দি প্রসেস, প্রায় অনেক সময় লেগে যায়। 120 টাকা দিয়ে 60 টাকা পাইছি। কেন, কি কারণে ছেঁড়া কিংবা পুরনো টাকা লেনদেনে অনীহা ক্রেতা কিংবা বিক্রেতার, তার কোনো উত্তর নেই কারো কাছেই। সেরা 500 টাকা আমি দেখাইলাম, কয় কি হ্যাঁ দেন, আমি কই কত দিবেন, কয় 250 টাকা। টাকার মধ্যে অনেক কাজ করা লাগে, দোয়া লাগে, তারপর টেপ লাগানো লাগে, এগুলি কাজ করে আমরা আবার জমা দিই। নোট একবারে পচা ড্যাম আছে, পচে আলায়, ওগুলি কেলেমসে জমা দিলে বিবেচনা করে টাকা দেয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খুচরা বাজারের ভোক্তারা। মাছ মাংস কেটে মাপার পর টাকা দিতে গেলে তা ফিরিয়ে দেয়া হচ্ছে হরহামেশাই। প্রতিদিনই এমন বিড়ম্বনায় পড়ছেন অসংখ্য ক্রেতা। পুরানো টাকা হলেই দোকানদাররা নিতে চাচ্ছে না, বলছে যে এটা চলবে না, এটা ফেরত দিয়ে অন্যটা দেন। আমরাও যদি কাস্টমারকে দিই, কাস্টমাররা বলতে যে এটা চলবে না, পাল্টাই দেন, এই সেই। এটা একটা আসলে বড় ধরনের সমস্যা। গভর্নমেন্টের বিজ্ঞাপন আছে যে কোনো টাকা নিতে সবাই বাধ্য, কিন্তু অনেক সময় এরা কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, ইভেন দোকানদারও না, এবং ব্যাংকও অনেক সময় খুচরা টাকা নিতে চায় না। খুচরা ব্যবসায়ীরা বলছেন 1000 কিংবা 500 টাকার নোট ব্যাংক ফেরত না নিলে গুলিস্তানে গিয়ে তা অর্ধেক দামে বিক্রি করতে হয় তাদের। টাকাটা আমার ছিঁড়া, এখন আসি চেঞ্জ করতে, এখন বলতেছে যে 200 টাকায় 160 টাকা দিবে।
সচল টাকা প্রায়ই অচল হয়ে যাচ্ছে ক্রেতা কিংবা বিক্রেতার কাছে, যার প্রভাব পড়েছে নিত্যকার ব্যবসা বাণিজ্যে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজবাড়ীতে নেমে গেছে পানির স্তর, 125 গভীর নলকূপ অচল। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। তাপদাহে রাজবাড়ীতে 25 ফুটেরও বেশি নিচে নেমে গেছে পানির স্তর। জেলার 5 উপজেলার 42টি ইউনিয়ন ও 3টি পৌরসভায় তীব্র পানির সংকটে বিপাকে মানুষ। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও টিউবওয়েলে পানি না ওঠায় রাজবাড়ীর জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বালিয়াকান্দি উপজেলা সদর, বহরপুরের রায়পুর, নারোয়া, কালুখালী উপজেলার মদাপুর, রাজবাড়ী সদরের মিচানপুর ইউনিয়ন এবং পাংশার হাবাসপুরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে মানুষ। বাজারে 5টা টিউবওয়েল আছে, 5টা টিউবওয়েলে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না। বাড়ির সমস্যা, টিউবওয়েলে পানি উঠছে না, অনেক চাপাচাপি করে কিছু ওঠে, পাওয়া খুব কষ্ট। 1 গ্লাস পানি ভরতে 2-1 মিনিট কেটে যায়। জেলার 206টি গভীর নলকূপের মধ্যে সচল আছে মাত্র 81টি, অকেজো পড়ে আছে 125টি নলকূপ। সেচ দিতে কৃষককে বহন করতে হয় অতিরিক্ত খরচ। অন্য বাড়ির থেকে পানি আনি গরু টরু লাগানো হয়, নিজেদের খাওয়ানো কষ্ট হয়। ধান টান সিদ্ধ শূন্য করবো, এখন খরার দিনই ধানই সিদ্ধ করার সত্যি। বর্তমানে ওই পানি 500 লিটার পানি ভরতে গেলে 15 মিনিট লাগে, থেকে 25 মিনিট সময় লাগে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটের কারণ বলছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। 25 ফিটের নিচে পানি লেয়ার চলে যায়, তখন আর ওই সেলের মধ্যে আমরা একজন পানি তুলতে পারে না। এই পর্যায়ে তাদেরকে ডিপ টিউবওয়েল অথবা সাবমার্সিবল টিউবওয়েল এসব শরণাপন্ন হতে হয়। বৃষ্টি হলে অকেজো টিউবওয়েলগুলো সচল হবে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। পৃথক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের হিলি, সিলেট, সাতক্ষীরা, মানিকগঞ্জ ও গাজীপুরে 9 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে 2টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোর রাতে মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরায় মোটরসাইকেল ট্রলির সংঘর্ষে বাবা ছেলে, মানিকগঞ্জে 2 সবজি বিক্রেতা এবং গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালক নিহত হয়েছেন। আসলে গাজীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সকালে মুলাইদ এলাকার একটি ফ্ল্যাট থেকে ইসরাফিল ও তার স্ত্রী রোকেয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা ভেতরে যায়। সেখানে ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং খাটের উপর রোকেয়ার মৃতদেহ দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। ভোর রাতে পাটগ্রামের 848 নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজনকে নিয়ে গরু আনতে যায় কালাম। ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। কুমিল্লায় হয়ে গেল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নোয়াখালী জোনের কর্মকর্তা কর্মচারীদের সম্মেলন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাব্বির এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস, ছিলেন কুমিল্লা জোন প্রধান মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ প্রধান কার্যালয় নির্বাহী, নোয়াখালী জোনের অধীন শাখাগুলোর প্রধান, উপশাখা ইনচার্জ সহ কর্মকর্তা কর্মচারীরা। সময় হলো আরো একটি সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নারী ফুটবল লীগ মাঠে গড়াচ্ছে কাল। কঠোর অনুশীলনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় 9 দল। আমন্ত্রণ আরো একবার রাত 11টার 21 সংবাদে। জানাবো খেলার খবর। টি-20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড করলেন ইন্দোনেশিয়া নারী দলের রোমালিয়া। কোনো রান না দিয়েই নিলেন 7 উইকেট। মঙ্গোলিয়ার বিপক্ষে 5 ম্যাচ সিরিজের শেষটিতে বিশাল ব্যবধানে জিতেছে ইন্দোনেশিয়া। এই জয়ে বড় অবদান ছিল 17 বছর বয়সী রোমালিয়ার। ডানহাতি এই অফ স্পিনার 3.2 ওভারে বল করে কোনো রান না দিয়ে নেন 7 উইকেট। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 0 রানে 7 উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কাল থেকে মাঠে গড়াচ্ছে উইমেন্স ফুটবল লীগ। এবারের আসরে অংশ নিচ্ছে 9টি দল। সংবাদ সম্মেলনে ছিলেন দলগুলোর অধিনায়ক। তারা বলেন, লিগে অংশ নিতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে 2-3 মাস ধরে অনুশীলনের মধ্যে আছেন খেলোয়াড়রা। 9টি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ আর্মি, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ, আতাউর রহমান ভূঁইয়া ক্লাব, উত্তরা ক্লাব, সিরাজ স্মৃতি সংঘ, নাসরিন স্পোর্টিং ক্লাব ও রংপুরের সদ্য পুষ্করিণী স্পোর্টিং ক্লাব। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রেকর্ড ভেঙে তাপের পারদ 43 ডিগ্রি ছুঁই। হাঁসফাঁস জনজীবন, 2 মে বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিক নিরাপত্তায় একসাথে কাজ করবে ঢাকা ব্যাংকক, স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। সোনালী মুরগির দাম 400 ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা স্থগিত, চুয়েট বন্ধ 9 মে পর্যন্ত। ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট, বিজেপির বিপক্ষে কংগ্রেস জোটের লড়াই। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।